নিশ্চুপ। ক্যাম্পাস থেকে আমরা যে কোনো অপরাধী শক্তিকে ক্যাম্পাসে আর এক মুহূর্তের জন্য দেখতে থেকে গেল, একই ভঙ্গিতে আবার দাঁড়ালো, ওকে আবার গুলি করা হলো, ও লুটিয়ে পড়লো, ডিভাইডার পার হয়ে ওই পারে গেল। ভিডিওটা দেখবেন। যখন তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তখনও ও যেতে চাইছে না। কি বোকা মনে হয়, আমাদের যেখানেই মনে হবে। কিংবা ছেলেটা ভেবেছিল এইভাবে আমি নিরস্ত্র এবং একেবারেই কোনো রকম কোনো আক্রমণাত্মক ভঙ্গি ছাড়া যদি দাঁড়াই, এটাতে মনে হয় পুলিশ গুলি করবে না। কিন্তু ওই যে বললাম, বোকা। ওই দেশে পুলিশকে চেনে নাই, মনে করে নাই, বোঝে নাই, ভাবে নাই। এমনকি প্রথম গুলির পরও সে সরে যায়। তো চেয়ে বলছে গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে। শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই, ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে। ওর জীবনের মূল্য নেই। আবু সাইদ, আজ ওদের নির্দয়ে, ওদের নিষ্ঠুরতা আজকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে এলাম আবারও নতুন একটি আপডেট নিউজ নিয়ে। দর্শক, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। দর্শক, অতি দুঃখের সঙ্গে বলতে হয় যে বর্তমানে আমাদের পুলিশ প্রশাসন আসলে তারা কি করছেন, তারা কিভাবে শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছেন। আসলে তারা হচ্ছেন আইনের রক্ষক, তারা হচ্ছে নিরপেক্ষ, তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, কিন্তু তারা একই করছেন। দর্শক, আসলে দর্শক, আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, আপনারা খুবই ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, যে বর্তমানে এই যে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন করছেন, তারা কেন করবেন না? যারা এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না, এক কোটার মাধ্যমে পুরো পরিবার ধরে চাকরি পায়, কিন্তু যারা পড়াশোনা করে স্বপ্ন নিয়ে এই পর্যন্ত পড়াশোনা করে আসছে তারা চাকরি পায় না। চাকরি করতে গেলে কিছু না কিছু বাহানার ভিতরে পড়তে হয়। দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব যে আমাদের বর্তমানের কি পরিস্থিতি। আমাদের বর্তমানে এই যে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এই আন্দোলন নিয়ে বর্তমানে কি অবস্থা সেই বিষয়টুকু আপনাদের মাঝে তুলে ধরবো, যে পুলিশ প্রশাসন তাদের সাথে কেমন ব্যবহার করছে, ছাত্রলীগের নেতা কর্মীরা তারা কিরকম আচরণ করছে। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই, আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। ক্যাম্পাস থেকে আমরা যে কোনো অপরাধী শক্তিকে ক্যাম্পাসে আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না। সহকর্মী লাশ কেমন লাগতেছে আপনার কাছে? সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছে, ছড়াই দেন। আপনাদের যে যা গ্রুপ আছে যেখানে আছে, আমাদের এই ভাইয়ের লাশ কাঁধে নেওয়া যে কতটা কষ্টের সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না এখন পর্যন্ত। আরো দেব রক্ত, রক্তের বন্যায় যাবে অন্যায়, রক্তের বন্যায়। আমার ভাই বললো কেন? পুলিশ কেন গুলি করলো? পুলিশের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। পুলিশের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ঘুরিয়ে দাও। আমার ভাই শহীদ কেন? পমেল বড়ুয়া, শামীম ভাইয়ের বিরুদ্ধে অবশ্যই ক্যাম্পাস থেকে ওদের নিশ্চিহ্ন করবো আমরা। আজকে থেকে ক্যাম্পাসে দেখতে পাচ্ছেন আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যাইতে দেন।
আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যেতে দেন, সুন্দর সুষ্ঠুভাবে আমরা নিয়ে যাচ্ছি। এখানে কোনো বাধা দিবেন না, আপনারা বাধা দিতে পারেন না। আপনারা বাধা দিতে পারেন না আমাদের। আমরা লাশ আমরা নিয়ে যাবো ক্যাম্পাসে, আপনারা এখানে বাধা দিতে পারেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি বাধা কিন্তু আমাদের এসেছে। আমাদের শহীদ ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি না। আমরা আমাদের শহীদ ভাইয়ের লাশ ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি না। দেখতে পাচ্ছেন এই কুলাঙ্গারেরা, দেখতে পাচ্ছেন এই পুলিশেরা আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে। আমরা এই বাধা উতরাই, আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে চাই আমাদের লাশ। দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে বাধা দিচ্ছে, আপনারা আমাদেরকে কেন বাধা দিচ্ছেন? আপনাদের কাছে জবাব চাই। আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন কেন? আপনারা আমাদের কেন বাধা দিচ্ছেন আমরা জানতে চাই। আপনাদের কাছে জবাব চাই, আপনারা আমাদের কেন বাধা দিচ্ছেন? আপনারা কেন বাধা দিচ্ছেন আমাদের? সহপাঠী আমাদের বন্ধু আবু সাইদের সহপাঠী বড় ভাইদের রাহাজারি, আমরা দৃষ্টান্তমূলক মেডিকেল বলতে গেলে ত্রিমুখী সংঘর্ষ, ছাত্রলীগ, তারপর হচ্ছে ছাত্ররা এবং পুলিশ। ওই মুহূর্তে টিয়ার সেল যখন মারে তখন আমি ওখানে মাঝপথেই ছিলাম। হওয়ার পরে টিয়ার সেল মারার পরে আমি তখন আর স্থির হতে পারছিলাম না। পরে একটু এদিকে এসে গেটের দিকে এসে স্টে করছিলি, তারপর নিজেকে তখন আর আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তখন সেন্সলেস হয়ে গেছে আমার সহকর্মী ভাইরা, বিভিন্ন চ্যানেল সহকর্মী ভাইরা। আমি সেন্সলেস হয়ে গেছে, পরে আমাকে মেডিকেল এখানে নিয়ে আসছে ক্লিনিকে। আমি বকেটটা পড়ার পড়তে পারতেছি না। এখন পর্যন্ত তখন মনে হয়েছিল যে আমার মনে হয় আর বাঁচার সম্ভাবনা নেই। এখনও কথা বলতে পারতেছি না, মনে হচ্ছে যে ভিতরে যেন আগুন জ্বলতেছে। দুই পক্ষের হলো ধাওয়াটা হচ্ছে, হুট করে ওই পাশ থেকে একটা কার্ড আসে আমার এখানে, আমার সহ অনেকে সাংবাদিক আহত হয়েছে। আমরা পেশাগত দায়িত্ব পালন করতে এখানে যেতে দাঁড়াইছিলাম, যখন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, সংঘর্ষ বাধে। সেই সময় এলোপাথারি পাটকেল ছোড়াছড়িতে আসলে ওই ছাত্রদের পুলিশের আঘাতে আমি আহত হই। অর্জন করে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করুন। একটি নির্মমতার, নিষ্ঠুরতার দিন দেখলো বাংলাদেশ। আজকে যখন কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে তাদের আন্দোলন সংগ্রামকে সফল করতে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজকে তার নির্দেশনায় আজকের দিনটিতেই 5 জন মানুষ শাহাদাত বরণ করেছে। এখন পর্যন্ত 5 জন মানুষ মৃত্যুবরণ করেছে। 2 জন রংপুরে করেছে, 2 জন চট্টগ্রামে করেছে, 1 জন ঢাকাতে করেছে। এই 5 জন মানুষকে সরাসরি নির্দেশ দিয়েছে ওবায়দুল কাদের। আপনারা দেখেন, আজকে সকালে তিনি বলছেন
যে যথাসময়ে অ্যাকশন নেওয়া হবে। আমি তার এই অ্যাকশন দেখার পরেই ভাবছিলাম যে আমাদের এই কোমলমতি, আমাদের এই বর্তমান আন্দোলনরত শিক্ষার্থী বন্ধুদের উপরে কি জানি হয়ে যায়। আর তাই হয়েছে। ফেসিবাদ শেখ হাসিনার নির্দেশনায় ওবায়দুল কাদেরের তত্ত্বাবধানে আজকের 5টি লাশ পড়তে হয়েছে। কি নির্মম দৃশ্য দেখেছে বাংলাদেশ, কি নিষ্ঠুরতা দেখেছে বাংলাদেশ। একটি ভাই হাত উঁচিয়ে এখানে দাঁড়িয়েছে যে গুলি কর, আমাকে গুলি কর, আমাকে মেরে ফেল। এই হাত উঁচিয়ে উঁচিয়ে তিনি যখন বলছেন আমাকে মেরে ফেল, আমাকে গুলি কর, আর সাথে সাথে পুলিশ তার উপরে গুলি করছে। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, কি নির্দয় ওরা। ওরা মানুষ নয়, ওরা পশু। একজন ছাত্র হাত তুলে বলছে আমাকে গুলি কর, আর ও গুলি করে দিয়েছে। ওর জীবনের মূল্য নেই, ও মানুষ নয়, ও শিক্ষার্থী। এই নিষ্ঠুর বাংলাদেশে আপনি বসবাস করছেন, যেখানে এই শিক্ষার্থী আন্দোলন করছে সেখানেই গুলি করছে। আমি এই শিক্ষার্থীর চেহারার দিকে তাকাতে পারি নাই। হাত উঁচিয়ে বলছে গুলি কর, আমাকে গুলি কর, আর গুলি করে দিল। ওরা কি মানুষ হবে না? সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা দাবি নিয়ে নেমেছে। শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই। আমার এই চেহারাটা ভাসছে, আপনারা দেখছেন। এই যে শিক্ষার্থী যখন দাঁড়িয়েছে বুক ফুলিয়ে, বুক উঁচিয়ে বাংলার ছাত্র জনতার কাছে দেখিয়ে গিয়েছে জীবনের মূল্য দিতে হয় কিভাবে, শিক্ষার্থীদের জন্য মূল্য দিয়ে গিয়েছেন। আজকের এই রংপুর পুলিশের সঙ্গে সংঘর্ষে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইসলামী ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, আজ ওদের নির্দয়ে, ওদের নিষ্ঠুরতা আজকের বাংলাদেশের সকল নিষ্ঠুরতাকে পার করে দিয়েছে। এতদিন আপনি ভেবেছেন বিরোধী দলকে হত্যা করে, বিভিন্ন মানুষকে হত্যা করে, আর আজ চোখের সামনে দেখছেন আপনার ভাইকে হত্যা করছে, শিক্ষার্থীকে হত্যা করছে। হত্যা করতে যেন ওদের 2টা সেকেন্ড লাগলো না, মানে ঠুস ঠাস করে গুলি করে দিল। ওদের কি ভাই নেই? ওদের কি বোন নেই? ওদের কি মা নেই? ওদের কি বাপ নেই? ওদের কি কেউ নেই? ওদের কি কোনো দয়া নেই, মায়া নেই? ওরা কি আদতে এই দেশের নাগরিক কিনা? এভাবে করে রংপুর, চট্টগ্রাম, ঢাকা আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই জাহিলি শাসন ব্যবস্থা থেকে মুক্ত করো, বাংলাদেশের সকল মজলুম মানুষকে হেফাজত করো, ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার হিম্মত দান করো, এই ফ্যাসিবাদের কবল থেকে আমাদেরকে মুক্ত করো। প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা জীবন দিচ্ছে। প্রতিদিন বাংলার অগণিত অজস্র মানুষ তার লাশের রাস্তায় পরিণত হয়েছে, রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে এখন জীবনের মূল্য নেই। 1 কেজি চালের মূল্য যা, 1 কেজি আপেলের মূল্য যা, একজন মানুষের মূল্য তা নেই। প্রিয় বন্ধুরা আমার, আজ সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে অবৈধ এই ফ্যাসিবাদের বিচরণ ঘটেছে। ফ্যাসিবাদ সমস্ত শিক্ষাঙ্গনগুলোতে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, বেবিচারে মেতে উঠেছে। চাকরিতে বাকরিতে বৈষম্যের সৃষ্টি করছে। 56% কোটা দিয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে আমার শিক্ষার্থীদের জীবনকে কেড়ে নিচ্ছে। আমার শিক্ষার্থীরা শুধু একটা দাবি তুলেছে, যে আমি চাকরি চাই, আমি বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমি আমার মেধার মূল্যায়ন চাই। যে দেশে মেধার মূল্যায়ন নাই, যে দেশে টোকাইরা রাস্তা থেকে উঠে এসে শিক্ষার্থীদেরকে লাইব্রেরিতে যাওয়ার জন্য উপদেশ দেয়, যে দেশে টোকাইরা শিক্ষার্থীদেরকে জুলুম করে, গুলি করে, বর্ষণ করে, সে দেশে আর কিছুই থাকার নেই। প্রিয় ভাইরা, জাগতে হবে। এই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। সবাই মিলে বাংলাদেশের এই যে 4-5 মানুষকে ইতিমধ্যে যে সব জায়গায় হত্যা করেছে, এদের জন্য আল্লাহর দরবারে শাহাদাতের তামান্না শুধু কামনাই নয়, তাদের রক্তের উপর ভিত্তি করে যাতে বাংলাদেশের এই জুলুমবাজের অবসান হয়, সেই দোয়া করতে হবে।
সরকারি মদতে এখন সবকিছু হচ্ছে। এই দেশে যা হচ্ছে এখন সরকারি মদতে হচ্ছে। এদেশে যা হচ্ছে সব সরকারি মদতে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে তিনি বাংলাদেশের সবাইকে রাজাকার বানিয়ে দিলেন। আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ডাইরেক্ট বলে দিচ্ছেন পাকিস্তানের দোসর, বাংলাদেশে নাকি আপনাদের থাকারই অধিকার নাই। অথচ এই প্রজন্মের জন্ম নেওয়া ছাত্র ছাত্রী, তাদেরকে কি করে আপনি বলতে পারেন এদেশ থেকে তাড়িয়ে দিতে পারেন? বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে ছাত্ররা বড় হবে, তারা দেশ গঠন করবে, ভবিষ্যৎ প্রজন্ম। আপনি থাকবেন কয়দিন? আমি শেখ হাসিনাকে প্রশ্ন করছি, জীবনে কতদিনই বা থাকবেন? এই দেশটাকে আপনি জাহান্নাম বানিয়ে যাবেন না, এই দেশটাকে তো বানিয়ে ফেলেছেন। যদি লজ্জা থাকে, শরম থাকে, তাহলে আপনার নিজ দায়িত্বে পদত্যাগ করা উচিত। একটা মানুষের জীবনের মূল্যের বিনিময়ে একটা মানুষ তো ক্ষমতায় থাকতে কোনোদিন চায় না যদি সে মানুষ হয়। কেন আমি মানুষের রক্তের উপরে ভিত্তি করে রাষ্ট্র ক্ষমতায় থাকব? কি এমন পড়েছে আপনার এই জায়গায় যে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের জীবনকে কেড়ে নিতে হবে? আর এমন একটা দেশ বাংলাদেশ, যেখানে লিফলেট বিলি করতে গেলে মানুষ মরতে হয়, যেখানে যে কোনো আন্দোলন করতে গেলে সেখানে মানুষ মরতে হয়। মানে মানুষ যেন এসেছে শুধু মরার জন্যই, ওদের যেন জীবনের কোনো মূল্য নেই। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, বাংলাদেশের যে যে প্রান্তে আছেন, কওমি, আলিয়া, হাফিজি, আপনার বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যা আছে, সব জায়গা থেকে আপনাদেরকে, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই শহীদের রক্ত না হয় আপনাদেরকে বরদোয়া দিতে দিতে আপনাদের জীবন ধ্বংস করে দিবে। অতএব এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ যেন স্বাধীন হয়, বাংলাদেশের মানুষ যেন মুক্তির ছনদে নতুন করে জীবন ফিরে পায়, সেই প্রত্যাশায় আপনাদেরকে নামতে হবে। অতএব যে যে প্রান্তে আছেন, বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া, যে যেখানে আছেন না কেন, সবাই মিলে গণ অধিকার পরিষদ, ভিপি নুরুল হক নূর, অনলাইন অ্যাক্টিভিস্ট, অফলাইন অ্যাক্টিভিস্ট, মাঠের যোদ্ধা, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে প্রান্তে আছেন, সবাই মিলে ইস্পাত দৃঢ় শক্তি অর্জন করে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করুন। যে কাজটা আমরা কেউ করতে চাইনি, সেই কাজটা করতে হচ্ছে, লাশ গুনতে হচ্ছে। এর চেয়ে মর্মান্তিক কিছু আর হতে পারে না। সারা দেশে আমি এই মুহূর্তে যখন ভিডিও রেকর্ড করছি, তখন অন্তত 5 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর এসছে আমাদের কাছে। তাদেরকে হত্যা করা হয়েছে। চিটাগংয়ে 3 জন, ঢাকায় 1 জন এবং রংপুরে 1 জন। আরও অনেক গুলিবিদ্ধ মানুষ, ছাত্র, শিক্ষার্থী আছে, সেটা আমরা দেখেছি। মানে এটা বাংলাদেশেই সম্ভব, একটা মগের মূল্যকেই সম্ভব। একেবারে অহিংস একটা নিয়মতান্ত্রিক আন্দোলন, কলেজ, ভার্সিটির, আজকে তো কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছিল, তাদের ওপরে এটা করা হয়েছে। এবং আমরা অনেকে অনুমান করছিলাম এমন কিছু হতে পারে, এবং যেভাবে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে, এটা একেবারে অনেক উঁচু জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে কাজটা করা হয়েছে। এবং প্রেডিক্টেবলি তারা তাদের বল প্রয়োগের মাধ্যমে ভীতি তৈরি করার চেষ্টা করেছে, যেটা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে বলে তারা বিশ্বাস করে। কি করবে, কি হবে, ডিফারেন্ট আলোচনা, এটা নিয়ে আলাদা করে কথা বলবো। কিন্তু আমি একটা বিশেষ লাশকে নিয়ে, বিশেষ মৃত্যুকে নিয়ে কথা বলতে চাই। আমরা খেয়াল করেছে কিনা জানি না, রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে। এটা পুলিশ হত্যা করেছে, আর বাকিগুলো সম্ভবত ছাত্রলীগের গুন্ডাদের গুলিতে মারা গেছে। পুলিশও আসলে একটা রাষ্ট্রীয় বাহিনীর পর্যায়ে নাই, ওটা গুন্ডায় পরিণত হয়েছে, সরকারের পেটোয়া বা লাঠিয়ালে পরিণত হয়েছে। আমি মন্তব্যে একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা কিছু অংশ চাইলে এখানে দিতে পারতাম, কিন্তু এটা দেই না আমি সাধারণত, কারণ এতে ভিডিওগুলোকে এজ রেস্ট্রিক্টেড করে দেয়, এতে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এগুলো স্প্রেডিং কমে। আমি চাই আমার এই বক্তব্যটা সবার বা যত বেশি মানুষের সামনে সম্ভব পৌঁছুক। ভিডিওটা আপনারা দেখলে দেখবেন, আমরা কেউ কেউ সাইদকে বোকা বলতে পারি, বোকাই তো, বোকা না হলে এত সাহস কারো হয়? পুলিশ গুলি করছে, সাইদ সামনে দাঁড়াচ্ছে, হাত দুটো ছড়িয়ে দিয়ে দাঁড়াচ্ছে। ও একবার গুলি খেলো, তারপরও বোকা ছেলেটা পালালো না, ও থেকে গেল, একই ভঙ্গিতে আবার দাঁড়ালো।
ওকে আবার গুলি করা হলো, ও লুটিয়ে পড়লো, ডিভাইডার পার হয়ে ওই পারে গেল। ভিডিওটা দেখবেন। যখন তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তখন ও যেতে চাইছে না। কি বোকা! মনে হয় আমাদের যে কারোই মনে হবে। কিংবা ছেলেটা ভেবেছিল এইভাবে আমি নিরস্ত্র এবং একেবারেই কোনো রকম কোনো আক্রমণাত্মক ভঙ্গি ছাড়া যদি দাঁড়াই, এটাতে মনে হয় পুলিশ গুলি করবে না। কিন্তু ওই যে বললাম, বোকা। ওই দেশে পুলিশকে চেনে নাই, ও মনে করে নাই, বোঝে নাই, ভাবে নাই। এমনকি প্রথম গুলির পরও সে সরে যায় নাই। আমরা এই একটা মৃত্যু নিয়ে খুব আলাদাভাবে কথা বলা দরকার। কেন কথা বলা দরকার? আমি বেশ কিছুদিন আগে, আমি যখন এই চ্যানেল শুরু করেছি তার কিছুদিনের মাথায়, আজ থেকে 1.5 বছর বা 1.25 বছর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, যেখানে কোনো একটা ঘটনায় পুলিশ পেটাচ্ছিল লোকজনকে, যেখানে একটা ভবনের একটা কোনায় কয়েকজন আটকা পড়ে এবং পুলিশ গিয়ে তারা একেবারেই পর্যদস্ত অবস্থায় আছে, তাদেরকে পিটিয়েছিল। আমি পেটানো নিয়ে কথা তুলেছিলাম। পুলিশ বল প্রয়োগ করার সক্ষমতা সম্পন্ন একটা রাষ্ট্রীয় বাহিনী। সে বল প্রয়োগ করতে পারে, সেখানে লাঠিচার্জ থেকে শুরু করে বিভিন্ন রকম অস্ত্র সে ব্যবহার করতে পারে। টিয়ার গ্যাস পারে, সাউন্ড গ্রেনেড পারে, শটগানের গুলি যেগুলোকে আমরা ছররাগুলি বলি, এমনকি সে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে প্রয়োজনে। কিন্তু একেবারে অপ্রয়োজনে একটা লাঠির বাড়িও পুলিশ কাউকে দিতে পারে না। সরি, পুলিশ কোনো গুন্ডা বাহিনী না, পুলিশ মগের মুলুকের কেউ না। ও রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় পোশাক পরে, জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হয়, অস্ত্র কেনা হয়। সুতরাং কোন ঠাসা কাউকেও লাঠির বাড়ি দিয়েছেন? আপনি লাঠির বাড়ি যদি প্রয়োজন হয়, রাস্তা ক্লিয়ার করতে চাইছেন, দিলেন। এটা কি কাউকে ছত্রভঙ্গ করা জরুরি মানে দিলেন? যে মানুষটাকে আটক হয়ে যাওয়ার জায়গায় এসছে, তাকে প্রয়োজন হলে আপনি গ্রেফতার করতে পারেন, আপনি তাকে পেটাতে পারেন না। না, আমরা আমাদের সোসাইটিতে এই কথাগুলো বুঝি না। আমরা মনে করি পুলিশ পেটাতেই পারে যে কোনো পরিস্থিতিতে, ধরে নিয়ে গেলে তো কথাই নেই। আর এখানে সাঈদ যখন একেবারে নিরস্ত্র অবস্থায়, এক ধরনের তারুণ্যের উচ্ছ্বাস, সে হাত দুদিকে সরিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। ও তো কোনো আক্রমণ করছিল না, পুলিশকে কিচ্ছু করছিল না। ও দুহাত দুদিকে ছড়ানো, কোনো রকম কোনো হুমকি কিছু নাই। তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে পুলিশ। এই দেশের পুলিশ কোন জায়গায় চলে গেছে, আওয়ামী লীগ পুলিশকে কোন জায়গায় নিয়ে গেছে, এই ভিডিওটার এই অংশটা, এই মৃত্যুটা, এই লাশটা খুব ক্লিয়ারলি সাক্ষ্য দেয়। এই একটা ডেথ নিয়ে আমরা প্রতিটা ডেথ নিয়ে শোরগোল করব, প্রতিটা নিয়ে। একটা কথা মনে রাখতে হবে, ছাত্রলীগের গুন্ডারা কাউকে হত্যা করা, রাষ্ট্রীয় বাহিনী হত্যা করার মধ্যে ডিফারেন্স আছে। রাষ্ট্রীয় বাহিনী একটা জুরিসডিকশন, একটা ল, কনস্টিটিউশন, এগুলোর অধীনে কাজ করে। ওর হাতে বন্দুক আছে বলে যাকে তাকে যখন তখন গুলি করে দেওয়া যাবে, এই ফাজলামো আমরা মানি না। আমি অনেকদিন একটা কথা বলেছি, এই ধরনের আন্দোলনে ছাত্রলীগ, আওয়ামী লীগ যখন বলে তারা দেখে নেবে, তারা কন্ট্রোল করবে সব কিছু, স্ট্রংলি প্রটেস্ট করেছি। আমি বলেছি যদি তেমন কিছু হয়, তেমন দায়িত্ব যদি কারো উপরে আইনগতভাবে থাকে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সেই দায়িত্ব, সে সক্ষমতা, সে আইনের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশও আইনের মধ্যে কাজ করতে হবে। জাস্ট একটা তৃতীয় শ্রেণীর গুন্ডা বাহিনীর মতো কাজ করতে পারে না। সাঈদের মৃত্যুটা আলাদাভাবে বলছি, প্রতিটা মৃত্যু তো বিভৎস বটেই, এই মৃত্যুটা নিয়ে আমরা একটু আলাদাভাবে যেন কথা বলি, সেটা আমাদের মাথায় রাখা উচিত। সবকিছু সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে পুরোপুরি বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমাদের বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটের অবস্থা কি, যে দেশের অবস্থা কি চলছে, যে শিক্ষার্থীদের সঙ্গে কেমন ধরনের আচরণ চলছে। আসলে শিক্ষার্থীদের সঙ্গে সে তো এরকম ধরনের আচরণ করা আসলে ঠিক না। আন্দোলনের জন্য তারা একটা দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন, কিন্তু তাদের উপরে কেন হামলা? দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।